সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মাফরুফা ফাইসা ইসলাম। আমাদের আজকের লেকচার টপিক হচ্ছে ইউনিট 13 এর লেসন 1, হোয়াট ইজ বিউটি। তো চলো শুরু করা যাক। What is beauty? Beauty is easy to appreciate but difficult to define. As we look around, we discover beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, in the kindness of strangers. But asked to define, we run into difficulties. Does beauty have an independent objective identity? Is it universal or is it dependent on our sense perceptions? Does it lie in the eye of the beholder? We ask ourselves. আচ্ছা, এই পর্যন্ত আমরা যেটা দেখছি যে সৌন্দর্য উপলব্ধি করা বা অনুধাবন করা সহজ, কিন্তু সেটাকে সংজ্ঞায়িত করা বেশ কঠিন। আমাদের চারপাশে যখন আমরা তাকাই, আমরা অনেক কিছুতেই সৌন্দর্য খুঁজে পাই। সেটা কোনো আহ, আনন্দময় কোনো বস্তু হতে পারে, বিষয় হতে পারে, কোনো দৃশ্য হতে পারে, সেটা আমাদের কোনো প্রাকৃতিক দৃশ্য হতে পারে, সেটা আমাদের আশেপাশের কোনো শিশুর হাসিতে হতে পারে, বা ইভেন আমরা অপরিচিত কোনো মানুষের আচার আচরণে, তাদের দয়ায়, তাদের যে সুন্দর আচরণ, সেখানেও আমরা সৌন্দর্য খুঁজে পাই। কিন্তু যখনই আমাদেরকে সেটা সংজ্ঞা দিতে বলা হয়, আমরা সমস্যায় পড়ে যাই। তো কিছু প্রশ্ন উঠে আসে, যেমন সৌন্দর্যের কি কোনো বস্তুগত এবং নিরপেক্ষ বা স্বতন্ত্র কোনো পরিচিতি আছে কিনা, কোনো পরিচয় আছে কিনা, এটা কি বিশ্বজনীন কিনা, নাকি এটা পুরোটাই আমাদের যে অনুধাবনের ব্যাপার বা আমাদের যে ধারণা শুধু তার উপরেই নির্ভরশীল, নাকি এটা যে দর্শক তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। এরকম অনেক প্রশ্ন আসে। এরপর দেখো কি বলছে। A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence as well, as when we are repulsed by ugliness and desire beauty. But then ugliness has as much a place in our lives as beauty, or maybe more, as when there is widespread hunger and injustice in a society. Philosophers have told us that beauty is an important part of our life, but isn't ugliness a part of life too? And if art has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty? Can art ignore what is not beautiful? আচ্ছা, এরপরে কি বলছে দেখো। এই জায়গা থেকে বলছে যে কিছু প্রশ্ন তো আসেই, এটার সাথে সাথে আরেকটা সমস্যা তৈরি হয়। কারণ সৌন্দর্য শুধু এর উপস্থিতির মাধ্যমেই আসে না, বা উপস্থিতির মাধ্যমেই আমাদেরকে তার আহ, অস্তিত্ব জানান দেয় না, বরং যখন সেটা উপস্থিত থাকে না, অর্থাৎ সৌন্দর্যের অনুপস্থিতিও আমাদের তার অস্তিত্বকে টের পাইয়ে দেয়। কারণ আমাদের আশেপাশে অনেক অসুন্দর জিনিস রয়েছে, অনেক কদর্যতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো যখনই আমরা সেগুলো বুঝতে পারি, সেগুলোকে দেখি, টের পাই, তখন আমাদের মধ্যে ঘৃণা বোধ হয়। উই আর রিপালসড। ঠিক আছে, আমাদের মধ্যে ঘৃণার জন্ম নেয়, বিরক্তির জন্ম নেয়, এবং সেখান থেকে আমরা কি করি, সৌন্দর্যের আকাঙ্ক্ষা করি। তো এখানে যেটা বলছে, আমাদের জীবনের যতখানি অংশ সৌন্দর্য, ঠিক ততখানি কি কদর্যতা নয়? মানে অসুন্দরের অবস্থানও কি ঠিক সমান নয়? দার্শনিক যারা, তারা বলছেন যে সৌন্দর্যের পাশাপাশি আমাদের জীবনে কদর্যতাও একটা বিরাট অংশ। তো এইখানে বলছে যে আমাদের আমাদের জীবনে আশেপাশে এই পৃথিবীতে ক্ষুধা, অন্যায়, নিপীড়ন তো চারিদিকে আমাদের সমাজে ছড়িয়েই রয়েছে। তো যখনই আমরা এগুলো দেখি, আমাদের মধ্যে সেই কদর্যতার প্রতি ঘৃণা বোধ হয়, অনুভূতিটা চলে আসে। তখন আমরা সৌন্দর্যকে ফিল করার চেষ্টা করি যে কোথায় সেটা। ঠিক না? তো এখন দেখা যাচ্ছে যে জীবনে যেহেতু দুটো পাশাপাশি আছে,
এখন ফিলোসফার বা দার্শনিকরা এটা প্রশ্ন রেখেছেন, এই যখন অবস্থা, তখন কি শিল্প এর এরকম একটা গুরুত্বপূর্ণ উপাদানকে ইগনোর করতে পারে কিনা? মানে তোমরা জানো যে আর্টে বা শিল্পে সবসময় কি সৌন্দর্যকে ফোকাস করা হয়, ওইটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট। কিন্তু এটা কি শুধু সেই শিল্প কি শুধু সেই পর্যন্তই নিজেকে আবদ্ধ রাখতে পারে কিনা, যে এটা শুধু বিউটিকেই প্রজেক্ট করবে, বিউটিকেই দেখাবে, আগলিনেসটাকে দেখাবে না, এটা পারে কিনা? আর্ট কি এই আগলিনেসটা বা অসুন্দরকে পুরোপুরি ইগনোর করে ফেলতে পারে? এরকম একটা প্রশ্ন দার্শনিকেরা রেখেছেন। আচ্ছা, এখন দেখো, poets and artists have provided an answer by incorporating both into their work. In doing so, they have often tied beauty to truth and justice, so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. এখানে বলছে কবি এবং শিল্পীগণ তারা কি করেছেন, এই যে যেই প্রশ্নটা দার্শনিকরা রেখেছেন তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তাদের কাজের মধ্যে সুন্দর এবং অসুন্দর দুটোকেই ধারণ করার মাধ্যমে। অর্থাৎ তারা যখন কোনো কবিতা লিখছেন বা শিল্পী যখন কোনো শিল্প সৃষ্টি করছেন, সেখানে দুটোরই অবস্থান হয়। ঠিক আছে? তারা একটা কাজ করেন যে সৌন্দর্যকে সত্য এবং ন্যায় এগুলোর সাথে এক সুতোয় বেঁধে দিতে চেষ্টা করেন। এখন বলছে এই কাজটা তারা করেন যেন যেটা সৌন্দর্য নয়, মানে যেটা সুন্দর নয়, যেখানে সৌন্দর্য নেই, সেটাও যেন একটা টলারেবল একটা অবস্থা, মানে সহ্য করা যায় এরকম একটা রূপ পরিগ্রহ করে। ঠিক আছে? এরকম একটা অবস্থান নিতে পারে। কারণ এখানে একটা জিনিস যে ওই অসুন্দর, ওই কদর্য বিষয়টাও কিন্তু আমাদের জীবনের কোনো না কোনো সত্য প্রকাশ করে, এবং তারা এই পুরো জিনিসটার একটা কম্বিনেশন নিয়ে আসার চেষ্টা করেন। আচ্ছা, জন কেটস, the romantic poet, wrote in his celebrated Ode on a Grecian urn, "Beauty is truth, truth beauty," by which he means that truth, even if it's not pleasant, becomes beautiful at a higher level. Similarly, what is beautiful forever remains true. Another meaning in the context of the Grecian urn, an art object, is that truth is a condition of art. Poetry in every language celebrates beauty and truth. So does art. আচ্ছা, এখানে বলছে যে জন কেটস উনি হচ্ছেন একজন ব্রিটিশ পোয়েট, রোমান্টিক জনরার, মানে ওনাকে রোমান্টিক পোয়েট বলা হয়। আচ্ছা, রোমান্টিক পোয়েট মানে তোমাদের কি ধারণা জানি না, তোমরা যদি একটু ইন্টারনেট দেখো দেখবে যে বিষয়টা রোমান্টিক বলতে আমরা যা বুঝি আমাদের মুভি নাটক এগুলো দেখে ঠিক ওরকম না, একটু ভিন্ন। ঠিক আছে? যাই হোক, সেখানে না যাই। তো ওনার একটা বিখ্যাত কবিতা আছে, ওড অন আ গ্রেশন আর্ন। সেখানে খুবই বিখ্যাত একটা কোটেশন বা লাইন আছে, চরণ আছে, বিউটি ইজ টু ট্রুথ বিউটি, অর্থাৎ সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। ঠিক আছে? এখানে উনি বলার যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে সত্য যদি সবসময় প্রীতিকর নাও হয়, মানে আমাদের ভালো নাও লাগে, তাও এটার একটা সৌন্দর্য রয়েই যায়, এবং সেটা অনেক উচ্চতর একটা স্তরে বা আরো ডিপার লেভেলে। ঠিক আছে? কারণ সবসময় বলে না যে সত্যের জয় হবে। ঠিক আছে? এরকমই যে সত্য কখনো চাপা থাকে না, তার মানে এটার মধ্যেও একটা সৌন্দর্য আছে, সেই কথাটাই উনি এখানে বলার চেষ্টা করেছেন। আর আরেকটা বলছে যে সৌন্দর্য সবসময় সত্য হয়েই বেঁচে থাকে, মানে এই পৃথিবীতে, এই নশ্বর দুনিয়াতে, মানে কোনো একটা কিছু সুন্দর মানে তার মধ্যে সত্য আছে, এই কারণে ওটা কালোত্তীর্ণ হতে পারছে। ঠিক আছে? আর গ্রেসিয়ান আর্নের যে কনটেক্সট, সেখানে যেটা বলা হচ্ছে, গ্রেসিয়ান আর্ন হচ্ছে একটা আর্টিফ্যাক্ট, মানে একটা শিল্প বস্তু। ঠিক আছে? এইখানে বলা হচ্ছে যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে সত্য হচ্ছে একটা শর্তের মতন। শিল্পী যদি তার সত্যটাকে তার কাজের মধ্যে ফুটিয়ে তুলতে না পারেন, সেই শিল্পীর, মানে সেই শিল্পের আসলে ঠিক মূল্য থাকে না। ঠিক আছে?
তার জায়গা থেকে তাকে অনেস্ট থাকতে হবে, তার জায়গা থেকে তাকে সত্যটাকে প্রকাশ করতে হবে। এবং শিল্পের ক্ষেত্রে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত। আচ্ছা, আর বলা হচ্ছে যে পৃথিবীর প্রতিটা ভাষাতেই সৌন্দর্য এবং সত্য এই দুটো জিনিসকে সেলিব্রেট করা হয়, উদযাপন করা হয়, বা প্রশংসার একটা জায়গায় তাদেরকে স্থাপন করা হয়। ঠিক আছে? এবং শিল্পের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। আচ্ছা, তারপরে দেখো বলছে যে here are two poems from two different times that present some enduring ideas about beauty and truth. The poems are by Lord Byron, an English poet of the Romantic tradition, and Emily Dickinson, an American poet who wrote about the human scene, love, and death. তো এখানে বলছে যে লর্ড বাইরন উনিও একজন ইংলিশ পোয়েট, উনার একটা কবিতা, আর এমিলি ডিকিনসন উনি আমেরিকান পোয়েট, উনার একটা কবিতা রয়েছে, যেই কবিতা দুইটাই কিনা মানে দুটো ভিন্ন সময়ে লেখা। ঠিক আছে, তাদের টাইম ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে বলে দেওয়া। তো দুইটা ভিন্ন সময়ে বলা। তাদের কবিতার মধ্যে সৌন্দর্যের বা সত্যের যেই এন্ডিউরিং ফ্যাক্টস, এন্ডিউরিং বলতে স্থায়ী, ইটার্নাল, সেই জিনিসগুলো উঠে এসেছে। তো লর্ড বায়রনের যে শি ওয়াকড ইন বিউটি বা এমিলি ডিকিনসনের আই ডাইড ফর বিউটি, এই কবিতাগুলো তোমাদের প্রিভিয়াস লেকচারে আলাদা আলাদা করে পড়ানো হয়েছে, কাজে আজকে আমরা সেদিকে যাচ্ছি না। ওকে, দেখো এখানে তিনটা ছবি আছে। একটা হচ্ছে শুরুটা দেখতে পাচ্ছ, গ্রেশন আর্ন। তো তোমরা জানো কিনা যে আর্ন হচ্ছে অনেক সময় ভস্মাধারে কাজ করে, মানে দেহ ভস্ম ওখানে স্টোর করা হয়। যাই হোক, তো তোমরা এটা একটু গুগল করতে পারো। আর এই পাশে যে জন কেটসের বিখ্যাত লাইন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, তো এই কবিতাটা একটু পড়ে দেখতে পারো চাইলে। আচ্ছা, এখানে দেখো মহাত্মা গান্ধীর একটা ছবি এবং ওনার একটা কোটেশন আছে, বিউটি লাইজ নট ইন দ্য কমপ্লেক্সন বাট ইন ট্রুথ অ্যালোন। তো উনি কিন্তু এটা বলেছেন যে বর্ণবিদ্বেষের যে বিষয়টা ওখানে ওই ওই সম্পর্কে বলেছেন যে সৌন্দর্য আসলে গায়ের রঙে নয় বা বর্ণে নয়, ওটা একমাত্র আছে সত্যের মধ্যে। ঠিক আছে? দেখো দুজনের টাইম ফ্রেম আলাদা, জন কেটস মহাত্মা গান্ধী দুজনের টাইম ফ্রেম আলাদা, দুজন টোটালি ডিফারেন্ট কনটেক্সটে কথাটা বলেছেন, যার যার মতো করে বলেছেন, কিন্তু সত্য বা সৌন্দর্য এই দুটো বিষয়ে যে আইডিয়া সেটা কিন্তু একই রয়ে গিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখি। এটা টেক্সটে তোমরা হাইলাইটেড কিছু ওয়ার্ড পেয়েছো, আমি তো টোটালটা তোমাদের বাংলা করে করে বুঝিয়েছি। তো এখন দেখো এই টেক্সটটা পড়ার জন্য তোমাদের এগুলো দরকার লাগবে। অ্যাপ্রিসিয়েট উপলব্ধি করা, রিয়েলাইজ রেকগনাইজ, ডিফাইন মানে সংজ্ঞায়িত করা, ডিসক্রাইব এক্সপ্লেন, অবজেক্টিভ মানে হচ্ছে বস্তুনিষ্ঠ, কনক্রিট অ্যাকচুয়াল, ঠিক আছে, যেটা মানে কোনো ভুলভ্রান্তি নেই এরকম। আচ্ছা, পারসেপশন হচ্ছে উপলব্ধি, ইনসাইট কম্প্রিহেনশন, ম্যানিফেস্ট মানে দেখানো প্রদর্শন করা, এক্সিবিট রিভিল, রিপালস মানে হচ্ছে ঘৃণা জন্মানো, ডিসগাস্ট আমরা বলি না ডিসগাস্টিং, ওটা হচ্ছে রিপালসিভ। যাই হোক, রিপেল, এগুলো হচ্ছে সব এটার সিনোনিম। ওকে, ওয়াইড স্প্রেড মানে ব্যাপক, ইনগ্রেডিয়েন্ট হচ্ছে উপাদান, এলিমেন্ট ফ্যাক্টর, প্রজেকশন হচ্ছে প্রতিচ্ছবি, রিফ্লেকশন, ইনকর্পোরেট মানে ধারণ করা, এমবডি ইনক্লুড। তোমরা দেখেছো যে পোয়েটস অ্যান্ড আর্টিস্ট ওনারা কি করেছেন, ওনারা হচ্ছে সত্য মানে সরি বিউটি অ্যান্ড আগলিনেস এই দুটোকেই তাদের কাজের মধ্যে ইনকর্পোরেট করেছেন, অর্থাৎ ধারণ করেছেন বা ওখানে রেখেছেন। অ্যাজিউম হচ্ছে ধারণা করা, কনটেক্সট হচ্ছে প্রেক্ষিত বা পার্সপেক্টিভ, সেলিব্রেট হচ্ছে গুণকীর্তন করা বা প্রশংসা করা বা সম্মান দেওয়া। ঠিক আছে? এন্ডিউরিং হচ্ছে স্থায়ী বা ইটার্নাল বা পারপেচুয়াল, মানে চিরদিন যেটা চলে এরকম। প্রপোর্শন হচ্ছে আমরা অনুপাতও বলতে পারি, সম্বন্ধও বলতে পারি, রেশিও রিলেশন। কনফাইন হচ্ছে আবদ্ধ করা, অবস্ট্রাক্ট ইমপ্রিজন। আচ্ছা, ওকে, দেখো এখানে কিছু কোয়েশ্চেন্স আছে। আমি খুব অল্প প্রশ্ন দিয়েছি, তোমরা টেস্ট পেপারে অনেক রকম প্রশ্ন পাবে, বইয়ে অনেক রকম প্রশ্ন পাবে। তো এখানে আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি কারণ ঘুরে ফিরে এই এর আশেপাশেই কোয়েশ্চেন গুলো হয়। ঠিক আছে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো ওটা তোমাদের আরো ভালো হবে। দেখো, why is it difficult to define beauty?
It is difficult to define beauty because it raises some questions as to its independent objective identity, its universality, its dependence on our sense of perception, etc. And answering these questions is certainly difficult. তো বিউটিকে বা সৌন্দর্যকে ডিফাইন করা কঠিন কেন? এটা তো আমাদের শুরুতেই ছিল। তো কেন বলছে দেখো, কারণ এখানে এই যে কিছু প্রশ্ন উঠে আসে, ঠিক আছে? এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই কঠিন। এই কারণে সৌন্দর্যের সংজ্ঞা দেওয়াও কঠিন। Is ugliness a part of life? If so, how? Yes, ugliness is certainly a part of life. There cannot be a life without ugliness. Sufferings, miseries, frustrations, and disapprovals are some ugly matters which are the integral parts of our lives. এখানে বলছে যে কদর্যতা বা আগলিনেস এটা অবশ্যই আমাদের জীবনের একটা অংশ। কারণ এই যে এত এত দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা বাধা বিপত্তি এগুলো খুবই কদর্য বিষয়, খুব অসুন্দর বিষয় আমাদের জীবনে, কিন্তু একই সাথে এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশও বটে, মানে এগুলোকে আমরা অ্যাভয়েড করে জীবন চালাতে পারবো না। ওকে, হোয়াট ক্যান ইউ রিয়েলাইজ ফ্রম বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। আচ্ছা, তোমরা এতক্ষণ একটু হয়তো বা বুঝেছো যে এই লাইনটা কিন্তু, এই উক্তিটা কিন্তু অনেক বিখ্যাত। ঠিক আছে, এই কবিতার এই চরণটা অনেক বিখ্যাত। এটা নিয়ে অনেক অনেক লিটারেচারের ক্ষেত্রে অনেক অনেক রিসার্চ, অনেক পেপার্স অনেক আছে। তো যাই হোক, একদম সোজা সাপটাই খুব অল্প কথা যদি বলতে হয় তাহলে এখানে অ্যান্সারটা এরকম আসে যে through this sentence the poet wants to mean that truth becomes beautiful at a higher level. What is beautiful forever remains true. In fact, beauty and truth are interconnected. তো মূল কথাই হচ্ছে এইটা, যে এই দুটো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। মানে একটা আরেকটার সাথে, মানে কি বলবো, একটা আরেকটার সাথে একদম জড়িয়ে আছে, একটা ছাড়া একটা হবে না। তো ওটাই বলছে যে কখনো কখনো সৌন্দর্য আমরা প্রথমে এটাকে সত্যকে সুন্দর হিসেবে দেখতে পাই না, কিন্তু এটা আসলে বিশ্বের জন্য সবার জন্য অনেক উঁচু লেভেলে গিয়ে এটা আমাদের জন্য সুন্দর। ঠিক আছে, আর যেটাই কিনা সুন্দর সেটা সবসময় সত্যই হয়, জিনিসটা এরকম। ওকে, এখানে দেখো একটা ফ্লো চার্ট আছে, a flowchart showing the works of poets and artists in respect of beauty, truth and ugliness, মানে এই বিষয়গুলোকে আর্টে কিভাবে তুলে আনা হয়েছে বা তাদের কাজ কেমন হয়েছে। দেখো, নাম্বার ওয়ান, both beauty and ugliness included. Number two, beauty with truth and justice connected. Number three, some truth about life represented. Number four, beauty is truth, truth beauty proved by John Keats. Number five, unpleasant things proved beautiful at a higher level. Number six, revealing truth to be a condition of art. তো এটাও কিন্তু পুরো যে প্যাসেজ সেটার একটা সামারি মতনও হয়েছে আসলে। কারণ এখানে বলছে যে দুটোই, মানে তাদের কাজের মধ্যে, আর্টিস্টদের কাজের মধ্যে বিউটি আগলিনেস দুটোই কিন্তু ইনক্লুডেড থাকে। ঠিক আছে, আর সৌন্দর্য, সত্য এবং ন্যায় বা জাস্টিস এগুলো কানেক্টেড। সত্য না থাকলে তো জাস্টিস আসবে না, কাজেই এটার সাথে জাস্টিসও চলে আসছে। আর হয়তোবা আনপ্লেজেন্ট, হয়তোবা দেখে আগলি মনে হয়, কিন্তু আগলিনেসের মধ্য দিয়েই আসলে সৌন্দর্য, মানে সত্যের কাছাকাছি যায় এবং সত্য থেকে সৌন্দর্যে আসে। এবং এভাবেই যে জীবনের কিছু হয়তোবা কঠিন কঠিন সত্যও হতে পারে, সেটা আর্ট ওয়ার্কের মাধ্যমে রিপ্রেজেন্টেড হয়, মানে আবার উঠে আসে। আর ওই যে জন কিটসের ওই উক্তিটা, সেটা তো দেখছোই। আর আরেকটা জিনিস, এই যে আনপ্লেজেন্ট থিংস প্রুভড বিউটিফুল এট আ হায়ার লেভেল, মানে এটা সারফেস লেভেলে আমাদের মনে হয় যে খুব বাজে, কিন্তু আলটিমেটলি কিছু করার থাকে না। ওইটাই আসলে জীবনের সত্য থাকে, অনেক অনেক বাজে বাজে জিনিসও থাকে, কিন্তু আমাদের কারো কিছু করার নেই ওই জায়গায়। এবং আর্টিস্টরা ঠিক ওই পয়েন্টটাতেই জোর দেন। আর রিভিলিং ট্রুথ, ওই যে যেটা প্যাসেজের মধ্যেও বললাম, যে শিল্প তৈরির ক্ষেত্রে বা শিল্প সৃষ্টির ক্ষেত্রে এটা একটা অন্যতম কন্ডিশন, যে সত্যকে সেখানে প্রকাশ হতে দিতে হবে, প্রকাশিত হতে দিতে হবে। এখানে সামারিটা দেখো, বিউটি লাইজ ইন মেনি
many physical and abstract matters around us. However, it is really hard to define beauty. Again, ugliness has as much a place in our lives as beauty has. Philosophers have told us that beauty and ugliness are the two sides of the same coin. Poets and artists have assimilated both into their work. Thus, they have often tied beauty to truth and justice. তো এখানে বলছে যে আমাদের আশেপাশে বস্তুগত বা অবস্তুগত অনেক রকম বিষয়ে সৌন্দর্য ছড়িয়ে আছে। তো যেটাই হোক, সৌন্দর্যকে সংজ্ঞায়িত করা সবসময় কঠিন। আর কদর্যতা বা অসুন্দর যে বিষয়গুলো সেগুলোরও আমাদের জীবনে ঠিক সৌন্দর্যের মতোই সমান অংশ রয়েছে। ঠিক আছে? আর বলছে দার্শনিকরা আগলিনেস আর বিউটি এই দুটোকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলেছেন। মানে যে তোমরা জানো কিনা বাইনারি অপোজিশনের মতন। মানে দিন রাত ভালো মন্দ এরকম। মানে একটা ছাড়া আরেকটাকে বুঝানো বা ডিফাইন করা আরেকটার আহ কি আছে সেটা বর্ণনা করা যায় না আসলে। এখানেও জিনিসটা ওরকমই। বিউটিনেস আগলিনেস মানে বিউটি আগলিনেস এর জিনিসগুলো। আচ্ছা, আর বলছে যে কবি এবং যারা শিল্পী তারা করেছেন কি দুটো জিনিসের একটা সমন্বয় করেন তাদের কাজের মধ্যে। আর সেটা কি করে আলটিমেটলি সৌন্দর্য, সত্য এবং ন্যায় এই জিনিসগুলোকে একসাথেই নিয়ে আসে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের আহ মতন এই লেকচার। এরপরে আমরা আরেকটাতে যাব। ঠিক আছে? দেখো, এইখানে হচ্ছে এটা হচ্ছে ফোক মিউজিক। ফোক মিউজিক হচ্ছে একই ইউনিটের লেসন 2। তো ইউনিট 13 এর লেসন 2 এটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো এখানে ফোক মিউজিক বা পল্লী গান এই সমস্ত নিয়ে বলা হবে। আচ্ছা, দেখো এখানে কি বলছে, শুরুতে আমি একটু পড়ছি। Here is an excerpt on Bengali folk music written by the late Mridul Kanti Chakravarti, who was an expert in music and also sang baul songs. We reproduce the excerpt published in Banglapedia, courtesy of the Asiatic Society of Bangladesh. Read the excerpt and answer the questions. Okay, এখানে যেটা হচ্ছে excerpt মানে তোমরা জানো কিনা, এটা মানে উদ্ধৃত অংশ, যে তোমরা সৃজনশীল প্রশ্নে যেরকম থাকে না ওরকম আর কি, একটা উদ্দীপকের মতো। তো এই এই লেখাটা যিনি লিখেছেন উনি হচ্ছেন মৃদুলকান্তি চক্রবর্তী। উনি ঢাকা ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টের একজন টিচার ছিলেন। তো উনি হচ্ছে বাংলার মানে লোকসঙ্গীতের ব্যাপারে বিশেষজ্ঞ ছিলেন একজন। আর উনার এই লেখাটা বাংলাপিডিয়া, তোমরা জানো কিনা যে উইকিপিডিয়ার মতোই বাংলাদেশে একটা সংস্করণ আর কি। তো বাংলাপিডিয়াতে এই লেখাটা পাবলিশড হয়েছিল এবং সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির সাহায্যে তাদের মানে পদক্ষেপে এটা হয়েছে, তাদের সহযোগিতায়। তো সেই লেখাটা তোমাদের বইয়ে এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তোমরা চাইলে একটু এশিয়াটিক সোসাইটির ব্যাপারেও জানতে পারো। মানে এটা হচ্ছে বিভিন্ন সাহিত্য সাহিত্যিক কর্মকাণ্ডকে এটা উৎসাহিত করে বা পৃষ্ঠপোষকতা করে। ওকে, folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. Bangladesh has a heritage of rich folk music which includes both religious and secular songs. এখানে যেটা বলছে যে ফোক মিউজিক বা পল্লী গান বা পল্লী গীতি আসলে কি। দেখো যে এটা গান এবং মিউজিক মানে সুর যাই বলি, এটা হচ্ছে পল্লী গীতি হচ্ছে কোনো একটা পার্টিকুলার সম্প্রদায়ের তাদের নিজস্ব গান এবং তাদের নিজস্ব সুর, যেটা কিনা আর অন্য কোনো কিছু দিয়ে affected না, অন্য কোনো কিছু দিয়ে প্রভাবিত হয়নি। ঠিক আছে? এবং সেটার মধ্যে কোনো জটিল জটিল নিয়ম কানুন, সূক্ষ্ম নিয়ম কানুন তারা মানে মিউজিকের বা গানের জগতের এই সমস্ত রিফাইন্ড যে রুলস গুলো সেগুলোও তারা মানে নাই। ঠিক আছে? তারা একটা ন্যাচারাল স্টাইল ফলো করে, তাদের যেটা আসে আর কি ন্যাচারালি সেটা। আর বলছে যে বাংলাদেশে পল্লী গীতির একটা খুব সুন্দর বা খুব সমৃদ্ধ একটা ঐতিহ্য রয়েছে, যেটা কিনা আহ
ধার্মিক এবং পার্থিব দুই রকমের গানেরই একটা সমন্বয় বা সমাহার যেটাই বলি, অর্থাৎ বাংলাদেশের পল্লীগীতিতে এই দুইটা ধারাই আমরা দেখতে পাই। আচ্ছা, সেকুলার অর্থ পার্থিব। যে বিষয়গুলো পার্থিব সেটাকে আসলে সেকুলার বলা হয়, মানে যেখানে ধর্ম ধর্মের বিষয়টা ঠিক অত সব ইম্পর্টেন্স দেওয়া হয় না, পৃথিবীর বিষয়টা ইম্পর্টেন্স দেওয়া হয়। এনিওয়ে, এখন দেখো, folk music may be described as that type of ancient music which springs from the heart of a community based on their natural style of expression uninfluenced by the rules of classical music and modern popular songs. Any mode or form created by the combination of tune, voice, and dance may be described as music. Thus, the combination of folk song, folk dance, and folk tune may be called folk music. For example, বাউল songs are a combination of tune, music, and dance. আচ্ছা, এই কথাটা আমি একটু আগেও বলেছি। সেটা হচ্ছে ফোক মিউজিক বা পল্লীগীতি কে এটা হচ্ছে এক ধরনের প্রাচীন মিউজিক বা প্রাচীন সঙ্গীত, যেটা কিনা কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা গ্রুপের অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসে, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। স্প্রিংস বলতে কিন্তু ওই জিনিসটাই বোঝায়, ঠিক আছে? স্প্রিং মানে তোমরা এখানে বসন্তকাল ভেবো না, স্প্রিংস বলতে এটা বেরিয়ে আসে, ঠিক আছে? এরকম মানে লাফিয়ে ওঠা। তো এখানে তো আর লাফিয়ে ওঠা হবে না, এখানে ওইটাই বোঝাচ্ছে যে অন্তর থেকে এটা স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে। এবং এটা কিসের উপর ভিত্তিতে, কিসের ভিত্তিতে? এটা হচ্ছে তাদের উম, তাদের যে ন্যাচারাল স্টাইল, তাদের যে স্বভাবগত যে বিষয়টা, সেটার ভিত্তিতে। এবং তাদের এই এক্সপ্রেশন, তাদের এই স্টাইল, এটা কোনোভাবেই যে ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ উচ্চাঙ্গ সঙ্গীত বা বর্তমান যে আধুনিক সঙ্গীত, এর কোনো নিয়ম কানুন বা কোনো স্টাইল দ্বারাই এটা প্রভাবিত নয়, ঠিক আছে? আর বলা হচ্ছে যে এখানে মিউজিক বলতে সুর, আহ, কণ্ঠস্বর, তারপরে নৃত্য, এইসব কিছুর সমন্বয়ে আর কি মিউজিক তৈরি হয়, সঙ্গীত তৈরি হয়, ঠিক আছে? সঙ্গীত মানেই কিন্তু কম্বিনেশন, ঠিক আছে? কথাটার মানেই কম্বিনেশন, যে এই এই জিনিসগুলোর কম্বিনেশন। কণ্ঠস্বর, তাল, লয়, নৃত্য, এগুলোর কম্বিনেশন হচ্ছে একসাথে মিউজিক বা সঙ্গীত, বাংলায় সঙ্গীত কথাটা বলা হয়। তো সেই হিসাবে বলা যায় ফোক সং হচ্ছে বা ফোক মিউজিক হচ্ছে ফোক সং, ফোক ডান্স, ফোক টিউনের একটা সুন্দর সমন্বয়, ঠিক আছে? মানে পল্লী নৃত্য, পল্লী গীত, তারপরে পল্লীর যে তাল, লয়, সুর, সেগুলো সব সমন্বয় একসাথে ফোক মিউজিক বলা হয়। উদাহরণস্বরূপ এখানে বাউল গানের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কারণ বাউল গান তোমরা দেখবে যে এটার একটা সুন্দর ভিন্ন একটা টিউন আছে, একতারা বাজে, দোতারা বাজে, বাউলরা গান গায়, ওটার একটা মিষ্টি টিউন আছে। তারপরে সেটার যে মিউজিক, ডান্স, তোমরা দেখেছো হয়তো বা বাউলরা একটু নেচে নেচে গান করে। তার মানে তার যে ওই যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মুভমেন্ট, সমস্তটা মিলিয়েই কিন্তু বাউল গান, ঠিক আছে? এটার সাথে এটা শুধু গান না, মানে ওই নাচটাকে তুমি বাদ দিতে পারবা না, এরকম। আচ্ছা, তারপরে বলছে কি ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। Number one, it is composed by rural folk on the basis of ancient rules transmitted orally. Number two, these ancient rules of music have not been influenced by classical or modern music. Number three, folk songs may be sung in groups or individually. Number four, no regular practice is required for folk music. Number five, it is composed and performed by illiterate or semi-literate people. আচ্ছা, এই পাঁচটার মধ্যে যেগুলো বলা হচ্ছে যে ফোক সং হচ্ছে গ্রামীণ মানুষের, ঠিক আছে? গ্রামীণ জনগোষ্ঠীর তাদের যে এনশিয়েন্ট রুলস মানে প্রাচীনকাল থেকে প্রচলিত, আমরা কথ্য ভাষায় বা মৌখিক রীতিতে যে প্রচলিত গান বাজনা, কথা, উপকথা, এ সমস্ত আছে, তার ভিত্তিতে গ্রামীণ জনগোষ্ঠী দ্বারাই এই গানগুলো, এই গীতি বা গীতগুলো এগুলো রচিত হয়, ঠিক আছে? ওরালি মানে ট্র্যাডিশনটা মৌখিকভাবে চলে আসছে, লিপিবদ্ধ নয় কোনো কিছু, ঠিক আছে? ২ নম্বরে মানে এরপরে যেটা বলা হচ্ছে যে
এই এনশিয়েন্ট রুলস মানে এই প্রাচীন যে ধারা বা নিয়মগুলো, এগুলো কিন্তু মানে উচ্চাঙ্গ সঙ্গীত যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বা ক্লাসিক্যাল মিউজিক বলি, তার যে ধরাবাঁধা বা গুরুগম্ভীর নিয়ম কানুন বা বর্তমান মানে আধুনিক সঙ্গীতের যে সমস্ত বা পপুলার যে বিষয়টা, জনপ্রিয় যে নিয়ম কানুন বা জনপ্রিয় যে ধারাটা, কোনো নিয়ম কানুন বা কোনো ধারাই এখানে ফলো করা হয় না, মানে এই পল্লী গীতিতে ফলো করা হয় না। আচ্ছা, আর বলা হচ্ছে যে এই পল্লীগীতি বা ফোক সং এগুলো একা একাও গাওয়া যেতে পারে বা গ্রুপেও মানে কোরাস বেঁধে দল বেঁধে গ্রুপেও গাওয়া যেতে পারে। তো কবি গান তোমরা শুনেছো হয়তোবা, কবি গান থাকে, ভাটিয়ালি, ভাওয়াইয়া, এক একটা এক এক রকম থাকে। কবি গানে যেরকম কবি ফার্স্টে নিজে কিছুক্ষণ গায়, এরপরে সবাই একটা কোরাস থাকে, সবাই তার সাথে মানে দোহার মানে এরপরে তার সাথে তারা মিলিয়ে গান গায়, ঠিক আছে, এরকম ধাপে ধাপে। তো এক একটার এক এক রকম। আবার নৌকা বাইচার সময় সারি গান হয় না, ওইটা তো সবাই মিলে গায়, ঠিক আছে, এরকম বিষয়গুলো। এরপরে বলা হচ্ছে যে এই ফোক মিউজিকের জন্য বা পল্লীগীতির জন্য আলাদা রকম মানে প্রতিনিয়ত প্র্যাকটিসের দরকার নেই, মানুষ ওটা প্র্যাকটিস করে ওইভাবে করে না, যার যার মনের মতন করে এরা জিনিসগুলোকে ডেভেলপ করেছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে এইগুলো কম্পোজড মানে এগুলো রচিত হয়েছে গ্রামের অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মানুষ কর্তৃক, ঠিক আছে, অর্থাৎ তারা তাদের মনের কথাগুলো সোজাসাপটা ভাবে তুলে এনেছে, ঠিক আছে, যেহেতু তারা শিক্ষিত না পুরোপুরি বা অর্ধশিক্ষিত, তাদের কাছ থেকে আমরা হয়তোবা খুব বেশি উচ্চমানের কিছু পাবো না, মানে ভাষাগতভাবে অনেক ওয়ার্ডই হবে না, অনেক ভোকাবুলারি বা শব্দ সম্ভার অনেক সমৃদ্ধ হবে না, এরকম আর কি জিনিসটা বলা হচ্ছে। তবে তার মানে এই না যে ওখানে ভাবের প্রগাঢ়তা নেই, এটা কিন্তু ভুল। যাই হোক, এরপর দেখো, নাম্বার 6, it is a spontaneous expression in easy language, local dialect and simple tune. Number 7, both words and tune are appealing. Number 8, despite its universal appeal, it uses local dialect. Number 9, it depends upon nature and the rural environment. Number 10, it is an explicit manifestation of the joys and sorrows of daily life. 11, it uses simple and natural rhythms. Number 12, it contains a strong emotive expression of human love and separation. তো এই লাস্টের ছয়টা যে আছে এখানে বলছে যে স্পন্টেনিয়াস এক্সপ্রেশন মানে পল্লীগীতি হচ্ছে মানুষের মনের একটা স্বতঃস্ফূর্ত মানে ভাবনার স্বতঃস্ফূর্ত প্রকাশ, ঠিক আছে, এবং এই প্রকাশটা ঘটছে একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ, সিম্পল মিউজিক, সিম্পল টিউন ইউজ করে এবং লোকাল ডায়ালেক্ট মানে আঞ্চলিক ভাষায় এই জিনিসগুলো করা হয়। এ কারণে এক এক অঞ্চলে এক এক রকম পল্লী গান ডেভেলপ করেছে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে যে দুটোই মানে শব্দ এবং সুর বা তাল লয় এই দুটোরই একটা আলাদা আপিল আছে মানে আবেদন আছে, ঠিক আছে, মানুষের ভালো লাগে এরকম বিষয়টা। আর বলছে যে এটার বিশ্বব্যাপী একটা অ্যাপিল বা আবেদন থাকা সত্ত্বেও এটা কিন্তু আসলে ওই লোকাল ডায়ালেক্টই ইউজ করে, ঠিক আছে, মানে যার যার অঞ্চলের ওই জিনিসটাই কিন্তু প্রাধান্য পায়, ওই ভাষাটাই প্রাধান্য পায়। আর বলছে যে এটা আসলে অনেকটা প্রকৃতি ঘেঁষা এবং গ্রামীণ যে পরিবেশ, গ্রামীণ যে জীবনযাত্রা, তার উপর বেস করে এই গানগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আর বলছে যে এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন মানে এটা খুব স্বতঃস্ফূর্ত বা মানে চোখে পড়ার মতন, ঠিক আছে, এই প্রদর্শনীটা বা প্রকাশটা চোখে পড়ার মতন। এবং সেই তারা কি প্রকাশ করছে, ডেইলি লাইফ মানে প্রাত্যহিক জীবনের সুখ দুঃখটা এই গানের মধ্যে খুব ভালোভাবে প্রকাশিত হয়। আর বলছে যে এটা খুব সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম ইউজ করে মানে তাল লয় এগুলো খুব সাদামাটা ধরনের হয়, ঠিক আছে, খুব প্রকৃতিগত মানে মানুষের যেটা ভালো লাগবে স্বভাব সিদ্ধ। আর একই সাথে ন্যাচারাল বলতে আরেকটা জিনিস যে প্রকৃতির সাথে যেটা খুব কানেক্টেড, খুব ইজিলি মানে প্রকৃতির সাথে তুমি ফিল করতে পারবা, সেরকম ধরনের রিদম এখানে ইউজ করা হয়। আর বলছে যে স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন মানে আবেগিক যে জায়গাটা, আবেগের জায়গাটা, সেটা এখানে এই গানের মধ্যে বা এই এই ফোক মিউজিকে থাকে। মানে হিউম্যান লাভ এন্ড সেপারেশন মানে মানুষের মিলন এবং বিচ্ছেদের মানে মিলনের যে আনন্দ, মানুষকে ভালোবাসার যে আনন্দ বা তার থেকে বিচ্ছেদের যে কষ্ট, এই জিনিসগুলো এই গানে খুব মানে জোর দিয়ে এখানে তুলে আনা হয়েছে।
আচ্ছা, এখানে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে তোমরা ফোক ফেস্টে গিয়েছো কিনা জানি না, আমারও যাওয়া হয় নাই দুর্ভাগ্যবশত। কিন্তু আমাদের দেশে কিন্তু প্রায় ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট হয় এখানে। শুধু আমাদের দেশের না, ইন্ডিয়া, পাকিস্তান মানে এবং দূর দূরান্ত ইউরোপ থেকেও বিভিন্ন শিল্পীরা আসেন। তাদের ফোক সংগুলো এই মঞ্চে ওনারা হচ্ছে তুলে ধরেন। তো এপাশে বাউল নাচ দেখতে পাচ্ছ। বাউলেরা নেচে নেচে গান করছে, বা নাচটাও ওরকমই। এখানে দেখো লালন শাহের ছবি আছে। তোমরা জানো লালন শাহ খুবই বিখ্যাত মানুষ বাউল গানের জন্য। এরকম হাসন রাজা আছেন, বা তোমরা আরো বিভিন্ন মানুষের গান টান শুনেছো, এই যে গাড়ি চলে নাই একটা গান, ঠিক আছে? এরকম অনেক পল্লীগীতি আছে যেগুলো অনেক আমরা শুনেছি। এনিওয়ে দেখো এখানে কি বলছে। In Bangladesh, folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers, and rural and riverine life. These songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. আচ্ছা, এই পর্যন্ত যেটা বলছে যে ফোক মিউজিক খুবই বৈচিত্র্যময় আমাদের দেশে, এবং এই গানগুলো রচনার পিছে কি কি আছে, মানে আমাদের সংস্কৃতি, আমাদের উৎসব, জীবন দর্শন, তারপরে প্রাকৃতিক সৌন্দর্য, এবং যেহেতু বাংলাদেশ নদীমাতৃক একটা দেশ, কাজে এই সমস্ত গানের উপর নদীরও কিন্তু একটা খুব বড় প্রভাব রয়েছে, ঠিক আছে? আর বলছে যে এই গানগুলো শুধু আবেগের তা না, মানে আবেগের সাথে সাথে যে সোশ্যাল ইস্যুগুলো, মানে বৈষম্য বা দারিদ্র্য, সেই জিনিসগুলো, মানে পার্থিব জীবনের বিভিন্ন টানাপোড়েন বা এই সমস্ত ব্যাপারগুলো উঠে এসেছে, এবং সেই সাথে সাথে সুপার ন্যাচারাল মানে অলৌকিক যে বিষয়গুলো, সেটাও কিন্তু এখানে উঠে এসেছে। Mystical songs have been composed using metaphors of rivers and boats. Mystical songs বলতে যে রহস্যময় যে গানগুলো বা আধ্যাত্মিক যে গানগুলো আসলে, ঠিক আছে? সেগুলোতে বিভিন্ন মেটাফর্স ইউজ করা হয়েছে। হয়তোবা জীবন মানে নৌকা, তারপরে নদী, এগুলোকে উপমা হিসেবে ব্যবহার করে জীবনের সত্যগুলো বা জীবনের গূঢ় যে রহস্য, সেই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ওই যে লালন সাজ এরকম মানে সুফি গান, এরকম আর কি বিষয়টা। আচ্ছা, since the country is basically riverine, the Bhatiyali forms an important genre of folk music. Folk music is formed and develops according to the environment. Differences in the natural environment are reflected in the people of different regions. The dialects too vary across the different regions. Bangladeshi folk music therefore varies from region to region. Thus, there are the northern Bhawaiya, the eastern Bhatiali, and the southwestern বাউল songs. আচ্ছা, এখানে বলছে যে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, ভাটিয়ালিটা বাংলাদেশের পল্লীগীতির বা পল্লী গানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ধারা, জনরা মানে ধারা বা রীতি বলতে পারি। আর বলছে যে একেক অঞ্চলে মানে ফোক মিউজিক যেহেতু লোকাল ডায়ালেক্টে রচিত, মানে অঞ্চলভিত্তিক গান, এই কারণে এক এক অঞ্চলের গানের ভাষায় ধরনে ভিন্নতা পাওয়া যায়, ঠিক আছে? এটাই বলছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে বলছে যে অঞ্চলভেদে গানগুলোও ভিন্ন হয়। সেই জন্য যে উত্তরে ভাওয়াইয়া, ওই যে উত্তরাঞ্চলে ভাওয়াইয়া গান, ওখানে গাড়িয়াল ভাইয়ের কথা পাওয়া যায়। শুষ্ক যে আবহাওয়া সেটার আসে, মানে ধুলা উড়ানো যে মাঠ, মাঠের পর মাঠ, সেই সেই জিনিসগুলো উঠে আসে গানে। আবার যেহেতু সিলেট অঞ্চলে মানে পূর্বের ওদিকে অনেক হাওর বাওর আছে, পানি আছে, ওই ওই সাইডে ভাটিয়ালিটা ডেভেলপ করেছে। বা ভাটিয়ালি আসলে সারা দেশে এই যে নদী রিলেটেড গান সবখানেই চলে। আবার সাউথ ওয়েস্টার্নে বাউল সংটা ডেভেলপ করেছে। যাই হোক, the culture and the lifestyle of the different tribes have also influenced folk music. Tribes like the Saotal, Garo, Hajong, Chakma, Manipuri, Tripuri, Marma, etc. have interacted with ethnic Bengali culture and lifestyle over the years. The interaction has been clearly reflected in the richness of folk music. তো এখানে যেটা বলছে যে ট্রাইবস মানে বিভিন্ন উপজাতি, বিভিন্ন গোষ্ঠী, আম, মানে আদিবাসী যারা আছেন এরকম বিভিন্ন গোষ্ঠী কি করেছে, বাংলার ফোক মিউজিককে ইনফ্লুয়েন্স করেছে, প্রভাবিত করেছে, ঠিক আছে? এই যে এখানে কিছু ট্রাইবের নাম দেয়া আছে, আমি তো বললাম যেগুলো, এরকম বিভিন্ন গোষ্ঠী, এরকম আদিবাসীর বিভিন্ন যে আছে, যেসব ট্রাইব, যেসব ক্ল্যান আছে, তাদের এবং
এথনিক বাঙালি কালচার মানে বাঙালির যে জাতিগত বা সংস্কৃতিগত যে বিষয়গুলো আছে সেটা একটা আরেকটার উপরে ক্রিয়া করেছে মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট বলি বা মিথস্ক্রিয়া বলি সেটা করে একটা সংস্কৃতি একটা লাইফস্টাইল বা জীবন যাপনের ধারা সেটা এত বছরে একটা শেপ নিয়েছে একটা আকার নিয়েছে এবং এই যে ক্রিয়া এই যে পারস্পরিক ক্রিয়া সেটা কি করেছে এই জিনিসটাকে আমরা বুঝতে পারি কোথায় বাংলাদেশের ফোক মিউজিকে বা পল্লী গানের জগতে মানে যে সমৃদ্ধ জগৎটা আছে সেটার দিকে তাকালে আমরা এই ইন্টারাকশনটাকে ধরতে পারি ওকে Folk songs may be sung individually or in chorus. Folk songs sung individually include baul, bhatiali, murshidi, marfoti, while songs sung in chorus include kobigan, leto, alka, গম্ভীরা আচ্ছা এখানে তো তোমরা কোরাস মানে হচ্ছে দলবদ্ধভাবে গাওয়া যেটা মানে গায়ক দল থাকে একটা ওরাও গায় তো একা একাও গাওয়া যায় এরকম দল বেঁধেও গাওয়া যায় তো ইন্ডিভিজুয়ালি বা একা একা কি কি গান গাওয়া যায় সেটা এখানে বলছে আর কোরাস দিয়ে কোন কোন গানগুলো গাওয়া হয় সেটাও বলছে ওই যে তোমরা আগে আমাদের ছোটবেলায় আমরা দেখতাম বিটিভিতে নানা নানা হো এই টাইপের একটা গান দিত ওগুলো সম্ভবত গম্ভীরা তো যাই হোক এরকম আর কি পায়ে ঘুঙুর টুঙুর বেঁধে যাই হোক বহু বছর আমি নিজেও দেখি নাই এনিওয়ে some songs are regional in character but others are common to both Bangladesh and West Bengal. Similarly, some songs belong to distinctively to one religious community, Hindu or Muslim. Other cross religious boundaries. Some songs belong exclusively to men, others to women, while some are sung by both men and women. Thus, only women compose and sing Brotogan and Meli Geet. But both men and women participate in the roof beating songs that are sung while beating down and forming rooftops. আচ্ছা এখানে একটা বিষয় বলছে যে মানে বিভিন্ন পার্থক্য আছে দেখা যায় যে কোনো গান মানে ধর্মীয় পার্থক্যের কারণে আলাদা আলাদা মানে কোনো গান শুধু হিন্দু কমিউনিটিতে গাওয়া হয় কোনো গান শুধু মুসলিম কমিউনিটিতে গাওয়া হয় ঠিক আছে মানে বৈশিষ্ট্যগুলো আলাদা ডিস্টিংটিভ বা পার্থক্য আছে এরকম আবার কিছু গান আছে যাতে মানে রিলিজিয়াস বাউন্ডারিটা ক্রস করে গেছে মানে ধর্মীয় সীমাবদ্ধতা নেই কিছু গান আছে শুধুমাত্র পুরুষদের জন্য কিছু আছে শুধুমাত্র মহিলাদের জন্য আবার কিছু আছে পুরুষ নারী পুরুষ মানে উভয়েই গায় ঠিক আছে এজন্য বলা হচ্ছে যে ব্রত গান বা মেয়েলি গীত এই ধরনের গানগুলো মেয়েরাই মুখে মুখে রচনা করে মেয়েরাই গান গায় মানে ওটা মেয়েদের মধ্যে প্র্যাকটিস হয় ওই জিনিসটা আবার এখানে বলা হচ্ছে যে রুফ বিটিং তো হয়তোবা বাড়ির চাল ছাওয়ার জন্য বা ওগুলো ভেঙে মেরামত করার জন্য এই ধরনের মানে ঘর রিলেটেড কাজ করার জন্য এই রুফ বিটিং গানগুলো করা হয় সেটা সবাই গায় আবার ঠিক আছে এই ছিল হচ্ছে চ্যাপ্টার এখানে দেখো প্রথমটা হচ্ছে মণিপুরী নাচ তার নিচে আছে নৌকা বাইচ ঠিক আছে এগুলো কিন্তু আমাদের পুরোটাই আমাদের সংস্কৃতির বা আমাদের ফোক সং এর অংশ ডান পাশে যে ছবিটা এটা সাঁওতাল নাচ আচ্ছা এখানে কি বলছে দেখো ডিফারেন্ট ফোক সংস বিলঙ্গিং টু ডিফারেন্ট রিজিয়নস অফ বাংলাদেশ আর লিস্টেড বিলো তো এখানে বাউল অ্যান্ড স্পিরিচুয়াল সংস হচ্ছে বীরভূম অ্যান্ড কুষ্টিয়া তো কুষ্টিয়া এবং ওই সাইডে হচ্ছে বীরভূম নদিয়া এগুলো পড়ে উম হচ্ছে যেখানে বাউল সং বা স্পিরিচুয়াল আধ্যাত্মিক গান সুফিজম যে জিনিসটা এগুলো ফ্লারিশ করেছে জারি গান হচ্ছে ঢাকা ময়মনসিংহ সিলেট ফরিদপুর মুর্শিদাবাদ এই অঞ্চলে ভাওয়াইয়া হচ্ছে কুচবিহার রাজশাহী দিনাজপুর রংপুর পাবনা মানে উত্তর অঞ্চলে আমাদের উত্তর পার হলে ওদের যে অঞ্চলগুলো সেগুলোতেও এই ভাওয়াইয়া গানটা দেখা যায় গম্ভীরা হচ্ছে রাজশাহী মালদা রাজশাহীর ওই পাশে ইন্ডিয়াতে মালদা পড়ে আচ্ছা ওয়েডিং সংস হচ্ছে সব অঞ্চলে চলে এক এক অঞ্চলে তবে এক একটা এই যে লীলাবালি এই গানগুলো এখানেও চলে ইন্ডিয়াতেও পশ্চিমবঙ্গে চলে ঠিক আছে রুফ বিটিং সংস বলছে নর্দার্ন রিজিয়নস অফ বাংলাদেশ মানে বাংলাদেশের উত্তর সাইডে সারি গান হচ্ছে লোয়ার মার্শি রিজিয়নস অফ সিলেট অ্যান্ড ময়মনসিংহ যে অঞ্চলে যে নৌকা টোকা চলে নৌকা বাওয়ার সময় বা নৌকা বাইচ বা প্রতিযোগিতার সময় এই গানগুলো গাওয়া হয় ভাটিয়ালি বলছে যে মোটামুটি যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ মোটামুটি সবখানেই নদীতে মাঝিরা নৌকা চালানোর সময় টান দিয়ে দিয়ে খুব দরদ দিয়ে দিয়ে এই সমস্ত গানগুলো গায় আচ্ছা প্যাস্টোরাল সংস হচ্ছে ঢাকা ময়মনসিংহ মানে গ্রামীণ গীত এগুলো পল্লী গীতি
উপকথার মতন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে পাওয়া যায়। আচ্ছা, তো আহ, ফেরদৌসী ফেরদৌসী রহমান, আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, ওনারা বাংলাদেশের খুব বিখ্যাত বিখ্যাত কয়েকজন পল্লীগীতির মানে কয়েকজন শিল্পী। আচ্ছা, এখন দেখো ওয়ার্ড মিনিং, এখানে অনেক ওয়ার্ড মিনিং আছে। এক্সার্প্ট মানে উদ্ধৃতাংশ, কোট বা কালেকশন বলতে পারি। ট্রান্সমিট হচ্ছে পাঠানো, প্রেরণ করা। ডিসপ্যাচ। স্প্রিং হচ্ছে জন্ম লাভ করা, অরিজিনেট, রাইজ। আবার আরেকটা মানে আমরা কি জানি যে বসন্ত ঋতু, যখন ওটা নাউন হয়, আর স্প্রিং ভার্ব যখন হয় তখন এটা হবে অরিজিনেট। কনসিস্ট হচ্ছে নিহিত থাকা, রচিত হওয়া, রিমেইন, কম্পোজ। কমিউনিটি হচ্ছে সম্প্রদায়। আনইনফ্লুয়েন্সড মানে অপ্রভাবিত, আনএফেক্টেড। সফিস্টিকেটেড হচ্ছে সূক্ষ্ম বা অত্যাধুনিক, সাটল, আল্ট্রা মডার্ন। স্ট্যান্ডার্ড হচ্ছে ইউনিফর্ম বা রেগুলার মানে মানসম্মত, যখন একটা মানদণ্ড থাকবে ওইটা। হেরিটেজ হচ্ছে লিগ্যাসি, ট্রেডিশন। সেকুলার হচ্ছে পার্থিব, প্রফ্যান বা ওয়ার্ল্ডলি। কম্বিনেশন হচ্ছে অ্যামালগামেশন বা সমন্বয়। টিউন হচ্ছে সুর, মিউজিক, মেলোডি। ওরালি মানে মৌখিকভাবে, ইন ওরাল ওয়ে। আচ্ছা, ক্লাসিক্যাল হচ্ছে সর্বোৎকৃষ্ট, ঠিক আছে। এলিগ্যান্ট, এক্সেলেন্ট। আমাদের এই যে কোনো কিছু যখন কালোত্তীর্ণ হয়ে যায়, খুব ভালো হয়, তখন ওটাকে আমরা ক্লাসিক বলে দিই বা ক্লাসিক্যাল বলি। ইন্ডিভিজুয়ালি হচ্ছে এককভাবে। স্পন্টেনিয়াস হচ্ছে স্বতঃস্ফূর্ত। ইনস্টিংক্টিভ, ইনভলান্টারি মানে ওইটা হয়তোবা সবসময় তোমার ইচ্ছাকৃত হবে না, মানে কন্ট্রোলও থাকবে না এরকম বিষয়টা। ইউনিভার্সাল, বিশ্বজনীন, জেনারেল, অল এমব্রেসিং। ওকে, অ্যাপিল হচ্ছে আবেদন করা, রিকোয়েস্ট, ইমপ্লোর করা। ডায়ালেক্ট হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষা। এক্সপ্লিসিট, স্পন্টেনিয়াস দুইটা কিন্তু একই রকম, মানে স্বতঃস্ফূর্ত হবে জিনিসটা। রিদম হচ্ছে তাল, লয়। ওকে, ম্যানিফেস্টেশন মানে ছন্দ আমরা বলতে পারি আসলে। ম্যানিফেস্টেশন হচ্ছে ডিক্লারেশন। ইমোটিভ হচ্ছে আবেগপ্রবণ বা প্যাশনেট। ইমোশন থেকে ইমোটিভ, অ্যাডজেক্টিভ এটা, ঠিক আছে। রিভারাইন হচ্ছে নদীমাতৃক। সুপারন্যাচারাল হচ্ছে অলৌকিক। প্যারানর্মাল, তোমরা মুভি দেখেছো কিনা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, তো ওগুলোই মানে যেটা সচরাচর প্র্যাকটিক্যালি হবে না। মেটাফর হচ্ছে অ্যালিগরি, ইমেজ মানে সোজা বাংলায় উপমা। জনরা হচ্ছে ধারা বা রীতি, স্টাইল, ফর্ম। ইন্টারঅ্যাক্ট হচ্ছে পরস্পরের উপর ক্রিয়া করা, বা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। ট্রাইব হচ্ছে উপজাতি বা গোষ্ঠী, ক্ল্যান। ওকে, এথনিক হচ্ছে জাতিগত, রেশাল মানে কোনো জাতির যখন কোনো একটা বিষয় থাকে নিজস্বতা, ওইটাকে আমরা এথনিসিটি বলি। ওকে, ডিস্টিংটিভ হচ্ছে স্বাতন্ত্র্য সূচক। কোরাস হচ্ছে ধোঁয়া বা গায়ক দল বা ঐকতান সঙ্গীত। ওকে, মিস্টিক্যাল হচ্ছে সিক্রেট, সাটল মানে খুব নিগূঢ় একটা বিষয় থাকবে, অর্থ থাকবে ওরকম, সারফেস লেভেলে যেটা বোঝা যাবে না, ঠিক আছে। এক্সক্লুসিভলি হচ্ছে সোললি মানে কেবলমাত্র, ওই যে বলেন এক্সক্লুসিভ অফার, এরকম আর কি, যে শুধুমাত্র তারাই ওটা দিচ্ছে এমন বিষয়, বা একটা পার্টিকুলার মানুষের জন্য ওই অফারটা আছে, পার্টিকুলার গ্রুপের জন্য ওই অফারটা, তখন আমরা এক্সক্লুসিভ কথাটা ইউজ করি। ভ্যারাইটি হচ্ছে ডাইভার্সিটি, ডিফারেন্স মানে বৈচিত্র্য। ওকে, এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, দেখো। হোয়াট ডু ইউ মিন বাই ফোক মিউজিক অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? Folk music is a kind of music that springs from the heart of a community, based on their natural style and expression, unaffected by the rules of classical music. ঠিক আছে, মানে ফোক মিউজিকটা কিভাবে আসছে সেই কথাটা এখানে বলা, যে ফোক মিউজিক বলতে আমরা কি বুঝছি। ওকে, explain the idea that folk music has universal appeal but uses local language. তো এই আইডিয়াটা বলা হচ্ছে, এটা মানে ইউনিভার্সাল হওয়া সত্ত্বেও লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বা লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা সত্ত্বেও ইউনিভার্সাল আপিলটা কিভাবে। Folk music has a universal appeal because of its words which expresses the emotion of human love and separation through local dialect, ঠিক আছে। তো মানে আঞ্চলিক ভাষা হলেও ভাব যেটা বা বিষয় যেটা সেটা তো সর্বজনীন, ঠিক আছে। It also contains the philosophy and spiritual aspects which are eternally applicable to all types of people. মানে এই পল্লীগীতিতে এই বিষয়গুলো কিন্তু উঠে আসে, মানে জীবন দর্শন বা আধ্যাত্মিকতা বা আত্মিকতা, যেটা স্পিরিচুয়ালিটি যে জিনিসটা, সেগুলো কিন্তু উঠে আসে। লালন লালন গীতি শুনলে কিন্তু তোমরা এটা বুঝতে পারবে, বা এরকম পল্লীগীতি আরো অনেকখানি আছে, মানে অন্তরের কথা, সেগুলো যে কোনো মানুষের উপর আসলে অ্যাপ্লিকেবল, যে কোনো অঞ্চলের মানুষের জন্য এটা খাটে। আচ্ছা,
The interaction has been clearly reflected in the richness of folk music. What does this statement indicate? Explain in brief. আচ্ছা, the interaction between the culture and lifestyle of tribes and ethnic Bengali culture and lifestyle has been indicated in this sentence. মানে এখানে বলছে যে ট্রাইবাল কালচার বা আদিবাসীদের বা উপজাতিদের যে কালচার, লাইফস্টাইল এবং সেইটা আর বাঙালি কালচার, এই দুটোকে ইন্ডিকেট করা হয়েছে। ঠিক আছে? এই দুটোর মধ্যে যে পারস্পরিক ক্রিয়া, ঠিক আছে, একজন আরেকজনকে প্রভাবিত করা, সেই বিষয়টার উপর এখানে ইন্ডিকেট করা হয়েছে। This interaction has enriched the Bengali folk music by introducing new genres and new folk songs into it. তো এই এই মিথস্ক্রিয়ার ফলে কি হয়েছে, বাংলাদেশি ফোক সংটা আরো বেশি এনরিচড হয়েছে, মানে আরো বেশি সমৃদ্ধ হয়েছে। কারণ তাতে নতুন নতুন রীতি, নতুন নতুন ধারা, নতুন ধারার গান সংযুক্ত হয়েছে। ওকে, how folk songs different from modern songs? Unlike modern songs, folk songs are composed and performed by rural people who are illiterate and semi-literate, and these songs are not impacted by the refined rules of standard music. তো এটাই হচ্ছে, মানে আধুনিক কালে গান টান লেখা হয় অনেক চিন্তা ভাবনা করে, নিয়ম কানুন মেনে, স্টাইল রক্ষা করে। কিন্তু ফোক মিউজিকটা হচ্ছে মনের মধ্যে যেটা আসে সেটারই একটা মোটামুটি শেপ দিয়ে ওই জিনিসটাকে গাওয়া হয়। এবং এটা যেহেতু গ্রামের মানুষ করে, এই জন্য ওখানে সবাই হয়তোবা ওভাবে শিক্ষিতও থাকে না। তো এটা হচ্ছে যার কারণে একটা ডিফারেন্স চলেই আসে। ওকে, এখানে কি বলছে দেখো, ফ্লোচার্ট শোয়িং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। তো ফোক মিউজিকের 6টা ক্যারেক্টারিস্টিক নিয়ে এখানে কথা বলা হয়েছে। দেখো, যখন শুরু করা হয় মোটামুটি সবগুলো পয়েন্ট একভাবেই শুরু করা হয়। নাম্বার 1, comprised songs and music of a community। ঠিক আছে? মানে গান, সুর, এই জিনিসগুলো হচ্ছে ওই ফোক মিউজিকের মধ্যে একটা কমিউনিটির, এই এই গান, সুর এগুলো ওই ফোক মিউজিকের মধ্যে থাকবে। নাম্বার 2, uninfluenced by sophisticated musical rules। মানে জটিল জটিল নিয়ম কানুন অত বেশি ফলো করে না। ঠিক আছে? মানে গানের অত নিয়ম কানুনের ধার ধারে না। ফোক মিউজিক হচ্ছে খুবই ক্যাজুয়াল, ন্যাচারাল। ওকে, নাম্বার 3, both religious and secular songs included। মানে ধর্মীয়, মানে পার্থিব অপার্থিব দুটো জিনিসেরই সমন্বয় এখানে হয়েছে। ওকে, স্প্রাং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি। মানে কোনো একটা গ্রুপ বা সম্প্রদায়ের মানে অন্তর্নিহিত বিষয়গুলো স্বতঃস্ফূর্তভাবে এখানে উঠে এসেছে। ঠিক আছে? বেসড অন দ্য কমিউনিটিস ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন। ওই যে 2 নাম্বার পয়েন্টেরই একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে নাম্বার 5। মানে অত বেশি সফিস্টিকেটেড রুলস ফলো করে না, ন্যাচারাল স্টাইল বা প্রকৃতি বা স্বভাবসিদ্ধভাবে যে জিনিসটা আসে ওটাকেই ফলো করে। তারপর দেখো নাম্বার 6, ফোক সং, ফোক ডান্স অ্যান্ড ফোক টিউন কম্বাইন্ড। মানে এই পল্লীর এই জিনিসগুলো একসাথে একটা কম্বিনেশন, মানে নৃত্য, গীত, সুর, এই জিনিসগুলো একসাথে এখানে হয়ে ফোক মিউজিক তৈরি করেছে। ওকে, তো সামারিতে আমরা বলতে পারি যে folk music refers to a particular genre of music which generates from the inner emotion of a community. Folk music is generally unaffected by sophisticated musical rules. It is created when folk song, folk dance, and folk tune are assimilated, অর্থাৎ একত্রিত হচ্ছে। Folk music has a universal appeal because it expresses human love and separation in simple language। ঠিক আছে? মানে ভাষাটা খুব সিম্পল, কিন্তু বিষয়গুলো বা ভাবগুলো আসলে বিশ্বজনীন। তো এই সব কিছু মিলিয়ে ফোক মিউজিকের খুব সুন্দর একটা অ্যাপিল বা আবেদন আছে মানুষের কাছে। যাই হোক শিক্ষার্থীরা, আজকের মতন এখানেই শেষ। ক্লাসটা একটু লম্বা হয়ে গিয়েছে, একটু দীর্ঘ হয়ে গিয়েছে। দুটো চ্যাপ্টার একসাথে কভার করেছি। যাই হোক, আশা করি তোমরা সবাই এটা পড়বে এবং এখান থেকে অন্যান্য যে বিষয়গুলো টিকমার্ক, এমসিকিউ, এগুলো প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারগুলো কিন্তু আসলেই খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।